স্কুল থেকে বাড়ি ফিরে স্নেহা তাদের বাড়ির সামনে অনেক অনেক উপহার রাখা দেখে খুবই অবাক হয়ে যায়। স্নেহা এবং তার ভাই রাজ দুজনেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। এসব কি মা? এত উপহারের বাক্স এখানে কি করে এলো? তুমি কিনে এনেছো? তোমার কাছে এত টাকা আছে নাকি? বলো না মা, এত কিছু কিভাবে এলো? সত্যিটা না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। দিদি একদম ঠিক বলেছে মা। স্কুলে যাওয়ার আগে ঈদে কোনো উপহার দাওনি বলে আমরা দুজনে তোমার উপর কত রাগ করলাম, আর বাড়ি এসেই এত উপহার থেকে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। তোরা আগে হাত মুখ ধুয়ে নে, আমি তোদেরকে সব বলছি। আর এখানে যে জিনিসগুলো আছে সব তোদেরই, সব খুলে খুলে দেখতে হবে তো। যা যা, হাত মুখ ধুয়ে আয়। বাবা কবে আসবে মা? তুমি প্লিজ বাবাকেও ডেকে নাও। আমরা এত এত উপহার পেয়েছি, বাবাকে দেখাতে হবে তো। তুমি এক্ষুনি বাবাকে ফোন করো। বাবা চলে এলে এই ঈদটা আমরা সবাই একসাথে মিলে কাটাতে পারবো। তোদের বাবাকে ফোন করা হয়ে গেছে, কালকের মধ্যেই চলে আসবে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ মানাবো। আমি অনেক রকম খাবার বানাবো, ঠিক আছে? মল্লিকার কথা শুনে তার দুই ছেলে মেয়ে স্নেহা এবং রাজ খুবই খুশি হয়। তারা হাত মুখ ধুয়ে এসে তাদের সমস্ত উপহারগুলো খুলে খুলে দেখতে থাকে। ও মা, এই দেখো, এখানে শুধু আমার আর ভাইয়ের জন্যই উপহার নেই, তোমার আর বাবার জন্য আছে। এবার বলো তো এগুলো কারা দিয়েছে? মল্লিকা তার স্বামী সঞ্জয় এবং তাদের দুই ছেলে মেয়ে স্নেহা আর রাজের সঙ্গে থাকতো। সঞ্জয় ছোট বড় নানা রকমের কাজ করে তাদের সংসার চালাতো। প্রথম প্রথম কোনো অসুবিধা না হলেও তার দুই যমজ ছেলে মেয়ে জন্মানোর পর থেকেই তাদের টাকা পয়সার বেশ সমস্যা হতে থাকে। সঞ্জয়ের এখন বেশি টাকার চাকরি দরকার ছিল, কিন্তু কিছুতেই সে ভালো চাকরি খুঁজে পায় না। স্নেহা এবং রাজের এখন সবেমাত্র 5 বছর বয়স ছিল। মা, কালকে তো ঈদ, তুমি আমাদের নতুন জামা কিনে দেবে না? আমার সব বন্ধুরা নতুন জামা পরবে। কেউ কেউ তো আজকে চাঁদ রাতের দিনও নতুন জামা পরেছে। আমারও খুব নতুন জামা পরতে ইচ্ছা করছে মা, আমাকে দেবে তো মা? আমাকে একটা জামা আর একটা প্যান্টও দিতে হবে, কিন্তু প্যান্টের মধ্যে যেন আমার ফেভারিট সুপার হিরোর ছবি থাকে। ওটা পরে যখন বন্ধুদের সামনে যাব না, ওরা আমাকে দেখলেই চমকে যাবে। সব দেব, তোদেরকে একটু ধৈর্য ধরে বসতে হবে। তোর বাবা কাজের খোঁজ করতে গেছে, যদি কাজটা পেয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবছর ঈদে না হলেও পরের বছর ঈদের দিন, পরের বছরের ঈদের জন্য তোদেরকে মনের মতো জিনিসপত্র কিনে দেওয়া হবে। তাহলে আমরা ঈদে কি করব মা? ঈদে তো সবাই নতুন জামা পরে, তুমিও তো ছোটবেলায় পড়তে, তুমি তো আমাদের গল্পও শুনিয়েছো, তাহলে আমাদের কেন দিচ্ছ না? ও তো আমি মিছিমিছি বলেছি। আমাকেও ছোটবেলায় প্রত্যেক বছর ঈদে নতুন জামা দেওয়া হতো না। আমি বাবা মায়ের সব কথা শুনতাম, ভালো বাচ্চা হয়ে থাকতাম। বাবা মায়ের কাছে বারবার বায়না করে তাদেরকে বিরক্ত করতাম না, তবেই আমাকে নতুন জামা দেওয়া হতো। কিন্তু মা, কালকেই তো ঈদ। এই ভাই চুপ কর, শুনলি না মা কি বললো? তুই যদি ভালো বাচ্চা হয়ে থাকিস তবেই তুই নতুন জামা পাবি। ঠিক আছে মা, এখন আমাদের জামা লাগবে না। তুমি শুধু ঈদের দিন আমাদেরকে বিরিয়ানি করে দিও, তাহলেই হবে। একদম না, একদম বিরিয়ানি করা যাবে না। কালকেই পাশের বাড়ির আন্টির টিভিতে দেখলাম যে বিরিয়ানি খেলে ছোট ছোট বাচ্চাদের খুব শরীর খারাপ হচ্ছে, আর ওদের হাসপাতালে নিয়ে গিয়ে অনেক বড় বড় ইনজেকশন দিচ্ছে। আমার তো দেখেই ভয় লাগছিল। তাও যদি তোরা বলিস তাহলে আমি বানিয়ে দেব। না মা, না না বাবা, থাক, আমরা বিরিয়ানি খেতে চাই না। তুমি যেটা বানিয়ে দেবে আমরা সেটাই খাবো। নিজের ছেলে মেয়েদের এভাবে একের পর এক মিথ্যা কথা বলতে মল্লিকার একেবারেই ভালো লাগে না, কিন্তু সেই বা আর কি করবে? পরিস্থিতির চাপে পড়ে সেও তো অসহায় হয়ে গেছে। অন্যদিকে বাইরে সারাদিন ঘুরে ঘুরে কাজ খুঁজে খুঁজে সঞ্জয় একেবারেই ক্লান্ত হয়ে পড়ে। সারাদিন ঘুরেও কোনো জায়গায় কাজ না পেয়ে সঞ্জয় নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। আজও কোনো কাজ পেলে না সঞ্জয়? আমি তো তোমাকে বলছি, আমাকে অনুমতি দাও। পাড়ার কয়েকজনের বাড়িতে বাসন মাজার কাজ করলে ঘরে কিছুটা টাকা আসবে। আমার জন্য অত বড় ঘর বাড়ি ছেড়ে তুমি এখানে এসে পড়েছো, এরপরেও আমি তোমাকে অন্যের বাড়ি কাজ করতে কিভাবে পাঠাই বলো তো? তাহলে উপরবেলা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সে কথা বলতে গেলে তো তোমাকেও আমার জন্য বাড়ি ছাড়তে হয়েছে, তাহলে তুমিই বা একা খাটবে কেন? আর এখন তো শুধু আমরা দুজনই নই, আমাদের সংসারে আরো দুজন আছে। আমরা কিছু না খেয়ে 1-2 বেলা কাটিয়ে দিলেও বাচ্চাগুলো তো আর পারবে না। তার উপর কালকে ঈদ, ওদেরকে ঈদের দিন কি জল আর মুড়ি খাইয়ে রাখা যায় বলো তো?
আমি তো চেষ্টা করছি, সব জায়গাতেই এক্সপিরিয়েন্স চাইছে, অভিজ্ঞতা ছাড়া তো চাকরিতে রাখতেই পারবে না। কেউ যদি চাকরিতে না রাখে তাহলে আমি অভিজ্ঞতাটা কোথা থেকে অর্জন করবো বলো তো? সেসব কথা বাদ দাও, তুমি কাল মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো, কাজ পেলেও সব টাকা দিয়ে দেবো। টাকা যদি ধার করি তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি কাজ জোগাড় করতে হবে, তা না হলে মহাজন বাড়িতে এসে ছেলে মেয়েগুলোর সামনে আমাদেরকে অপমান করবে। পরের দিন সকালবেলা মল্লিকা মহাজনের কাছে অনেক অনুনয় বিনয় করে বেশ কিছুটা টাকা ধার করে নিয়ে আসে। সেই টাকা দিয়ে সে তার ছোট ছোট ছেলে মেয়ে দুটোর জন্য অল্প দামের একটা করে জামা নিয়ে আসে, আর বাড়িতে খাবার বানানোর জন্য বেশ কিছু উপকরণও কিনে আনে, আর বাকি টাকা সেই সংসার খরচের জন্য তুলে রাখে। এভাবেই সেই বছরের ঈদটা কোনো রকমে তারা কাটিয়ে দেয়। কিন্তু সময় মতো টাকা শোধ করতে না পারার জন্য মহাজন মল্লিকাদের বাড়িতে এসে খুব ঝামেলা করে। তারা জিনিসপত্র ভাঙচুর করে দেয়। সঞ্জয় সারাদিনের পর বাড়িতে আসলে মল্লিকার কাছ থেকে সবকিছু জানতে পেরে খুবই কষ্ট পায়। এখানে থাকলে আমার আর কাজ হবে না, বুঝলে? আমি ভাবছি অন্য কোনো রাজ্যে গিয়ে ছোটখাটো যা পাবো তাই করব, এখানে খুব কাজের অভাব। তুমি বাইরে থাকলে আমরা তিনজন এখানে একা একা কিভাবে থাকতে পারবো? তুমি ওখানে খাবে কি, থাকবে কোথায়? সেসবের জন্য তো খরচা আছে। ওখানে গিয়ে কোথায় কি কাজ করবে সেসবও তো কিছু জানো না তুমি। আমার এক বন্ধু আছে, সে অনেক বড় ফ্যাক্টরির মালিক, তার কোম্পানিতেই কাজ করব। এতদিন নিজের আত্মসম্মানের কথা ভেবে ওর কাছে সাহায্য চাইনি। আমি ওখান থেকে প্রত্যেক মাসে তোমাদের টাকা পাঠিয়ে দেবো, আর মাঝে মধ্যে নিজেও আসবো। কথা বলা শেষ করে সঞ্জয় তার ব্যাগপত্র গুছিয়ে নেয়। পরের দিন সকালেই সে কাজের জন্য বেরিয়ে যায়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। সঞ্জয় মাঝে মাঝে বাড়িতে আসে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকায় সঞ্জয়ের পক্ষে বাইরে গিয়ে থাকা খাওয়া করা সম্ভব হচ্ছিল না। সেই সঙ্গে সে তার 2 ছেলে মেয়ের সমস্ত চাহিদাও পূরণ করতে পারে না। এই কয়েক বছর তেমন কোনো অসুবিধা না হলেও মল্লিকার সংসারে আবার অভাব দেখা দেয়। দেখতে দেখতে আবার একটা ঈদ চলে আসে। মা, পরের সপ্তাহেই তো ঈদ, তুমি এখনো আমাদেরকে শপিং করতে নিয়ে গেলে না? প্রত্যেক বছরই এরকম ঈদের আগে কেন বলো তো তোমাকে বলতে হয়? সবাই নতুন জামা পরে আমাকে দেখায়, আমার কি হিংসা হয় না বলো তো? এবার আমার একটা শেরওয়ানি চাই, আমার সব বন্ধুরা কিনেছে, ওরা সবাই বলেছে আমরা সবাই এক রকমের জামা কাপড় পরে ঘুরতে যাব। তুমি যদি আমাকে শেরওয়ানি না কিনে দাও তাহলে আমার ওদের সাথে আর যাওয়া হবে না। হ্যাঁ, আর আমি 2টো লিপস্টিক, 2টো নেল পলিশ আর 2-3 রকমের চুড়ি কিনবো। তোরা বড় হচ্ছিস নাকি ছোট হচ্ছিস বলতো? তোর বাবা কিভাবে অন্য জায়গায় গিয়ে পড়ে আছে শুধু আমাদের খেয়াল রাখবে বলে, আর তোদের এখানে চাওয়া যেন বেড়েই যাচ্ছে। আমি কিছু কিনে দিতে পারবো না, যা করবি কর তোরা, যা। তার মানে এবারও পুরানো জামা পরে ঈদ কাটাতে হবে, তাই তো? আমি জানতাম তুমি এরকমই করবে। আমি বেরোবই না কালকে কোথাও। বন্ধুরা ডাকতে এলে বলে দেব আমার শরীর খারাপ। আমাদের মতো গরিবের ঘরে এত বড়লোকি চাল মানাই না। তোরা একবার তোদের বাবার কথা ভাবিস না, আমার কথা ভাবিস না, শুধু নিজেদেরটাই দেখিস। আমি এত কষ্ট করে তোদের বড় করছি, আর তোরা আমার সব কষ্ট বৃথা করে দিচ্ছিস। মল্লিকার কাছে বকা খেয়ে স্নেহা আর রাজ দুজনেই যে যার নিজের ঘরে চলে যায় এবং তারা নানান রকমের চিন্তা ভাবনা করতে থাকে। জানিস তো ভাই, বাবা বোধহয় এবারে বেশি টাকা পাঠাতে পারেনি, না হলে মা এমন করে বলতো না। আর প্রত্যেক বছরই তো মা আমাদেরকে নতুন জামা কিনে দেয়, কিন্তু কোনোবারই বাবা মা নিজেদের জন্য কিচ্ছু কেনে না। ঠিক বলেছিস, মা তো প্রত্যেক বছর পুরানো জামা পরে ঈদ মানাই। এবারে যদি আমরা মাকে নতুন জামা কিনে দিই তাহলে কেমন হয়? আমরা নিজের হাতে কিছু বানিয়ে সেগুলো যদি বিক্রি করি তাহলে তো অনেকগুলো টাকা পাবো, আর সেই টাকা দিয়েই কিনে দেব। ঠিক বলেছিস, ঘর সাজানোর জিনিস বানালে সবাই অনেক অনেক কিনবে। আমরা আজকে সারা রাত জেগে ওগুলোই বানাবো। তুই জাগতে পারবি তো ভাই? ঘুমিয়ে পড়লে কিন্তু আমাদের মাকে সারপ্রাইজ দেওয়া হবে না। এই বলে রাজ এবং স্নেহা তাদের ঘরে থাকা নানান রকমের অব্যবহৃত জিনিস দিয়ে ঘর সাজানোর অনেক রকম জিনিস বানিয়ে ফেলে। পরের দিন সেগুলো তারা স্কুল থেকে ফেরার পথে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতে থাকে। এভাবেই 2-1 দিন কাটে। স্নেহা এবং রাজের স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে কেন জানতে চাইলে তারা তাদের মাকে কিছুই বলে না। প্রত্যেক দিন তারা স্কুল থেকে বেরিয়ে তাদের বানানো জিনিসপত্র বিক্রি করে। একদিন একটা মেয়ে একটা বড় ক্যামেরা হাতে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে আসে। হ্যালো, আমি রিয়া। আসলে আমি ঈদের শপিং নিয়ে একটা ভিডিও করছি। আমি সমস্ত শপিং মল আর বাজারের সামনেই যাচ্ছি।
আমি কি তোমাদের একটু ভিডিও করতে পারি? তোমরা এগুলো কি বিক্রি করছো? আর এত ছোট বয়সে তোমরা এই কাজটাই বা করছো কেন? আমরা আমাদের হাতে বানানো জিনিস বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে কিছু একটা কিনে এবারের ঈদে আমরা মাকে সারপ্রাইজ দেব। বাহ, তোমরা তো খুব ভালো। এমন তো আজকাল কেউ ভাবে না। তোমরা নিজেদের জন্য কিছু কিনেছো? আসলে দিদি, আমাদের বাবা তো বাইরে থাকে। বাবা মাইনে পেলে টাকা পাঠাই, তবেই তো আমরা কিছু কিনতে পারি। কিন্তু বাবা তো টাকা পাঠায়নি, তাই আমাদের ঈদেরও জামা কাপড় কেনা হয়নি। রিয়া একজন ব্লগার ছিল। তার চ্যানেলে স্নেহা এবং রাজের ভিডিওটা দেখে হাজার হাজার লোক রাজ এবং স্নেহার জামা কাপড় কেনার জন্য রিয়াকে অনেক অনেক টাকা পাঠাতে থাকে। স্নেহা এবং রাজ যেই জায়গায় নিজেদের জিনিসপত্র বিক্রি করত, স্নেহা আবার পরের দিন সেখানে আসে। সে তাদের দুজনের পিছু পিছু এসে রিয়া তাদের বাড়িতে সকলের পাঠানো টাকা দিয়ে অনেক অনেক উপহার কিনে দিয়ে আসে। এগুলো সব আপনাদের। আপনারা অনেক ভালোভাবে ঈদ পালন করুন। আশা করি স্নেহা আর রাজও এই উপহারগুলো পেয়ে খুবই খুশি হবে। সেখানে নানান রকমের উপহার ছিল। বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে রাজ এবং স্নেহা এত কিছু দেখে চমকে ওঠে। একটার পর একটা উপহার খুলতে খুলতে মল্লিকা তার দুই ছেলে মেয়েকে রিয়ার কথা জানায়। জীবনে প্রথমবার আমরা একদম বড়লোকেদের মতো ঈদ মানাতে পারবো। আমাদের কাছে এত উপহার আছে, এত জামা আছে, মা তো অনেক অনেক নতুন খাবারও বানাবে। আমার তো ভেবেই খুবই আনন্দ হচ্ছে। আমাদের কাছে তো অনেক উপহার আছে দিদি। রাস্তায় যে গরিব মানুষগুলো বসে থাকে ওদেরকে দুটো একটা করে দিলে কেমন হয়? তাহলে ওরাও তো খুশিতে ঈদ মানাতে পারবে, বল? ঠিক বলেছিস ভাই, আমিও এরকমটাই ভাবছিলাম। কালকে বাবা বাড়ি ফিরলে আমরা চারজনে মিলে ওদের সবাইকে কিছু না কিছু দিয়ে আসবো। আমার ছেলে মেয়ে দুটো কত বড় হয়ে গেছে। কয়েকদিন আগে নিজেদের জামা কেনা নিয়ে আমার সাথে কত রাগারাগি করলো, আর আজকে নিজেদের পাওয়া উপহারই বলছে অন্যদের দিয়ে দেবে। ওদেরকে সবসময় তুমি এমনটাই রেখো উপরওয়ালা। দেখতে দেখতে সেই দিনটা ভালোভাবে কেটে যায়। সঞ্জয় পরের দিন বাড়িতে ফিরলে তারা চারজন মিলে গরিব দুঃখীদের নানান রকমের খাবার এবং উপহার বিতরণ করে। এইভাবেই তারা পবিত্র ঈদের দিনটা খুবই আনন্দে পালন করে।